হ্যাঁ আম্মু, যাচ্ছি তো। দেখো, দোকানের সামনে আছি। আমার সব মনে আছে, আমি ঠিক মতো নিয়ে আসতে পারবো, চিন্তা করো না। নো প্যাররা। আ আ, ধপাস! হুট করে কার সাথে জানি ধাক্কা, দুজনেই পড়ে যাই। আ আ আ কোন হাতিটার লগে ধাক্কা লাগছে রে, কোমরটা গেছে। ওই, কি বলছস? হাতি? ওই, তোর কোন অ্যাঙ্গেলে আমার এই হাতি মনে হয়? বজ্জাত, চোখে দেখাস না? হাতি না তো কি বলবো, শুকনা ক্যাঙ্গারু। কোনো মতে উঠে তার দিকে তাকালাম। হাই হাই, এ তো হাতি না, সুন্দরী যুবতী। এমনি তাকায় আছস কি? চোখ ফুটো করে দেব, হাত দিয়ে তোল। হ্যাঁ হ্যাঁ, তুলসী। মেয়েটিকে তুলে দাঁড় করালাম। ওই পিচ্চি কানা, চোখে দেখোস না? চোখ কি বাসায় রেখে আসছিস নাকি? পিচ্ছি? কোথায় পিচ্ছি? আশেপাশে তাকালাম। পিচ্চি তোকেই বলছি। কি? আমি পিচ্ছি? পিচ্চিকে পিচ্চি ডাকবো না তো কি বুইড়া আঙ্কেল ডাকবো? দেখেন, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমাকে কোন দিক থেকে পিচ্ছি মনে হয়? আমি ফোনে কথা বললাম তাই খেয়াল করিনি, কিন্তু আপনার চোখগুলো কি হয়েছিল? আপনি কি চোখে দেখতে পাননি নাকি? কি? উল্টা আমার উপর দোষারোপ দিচ্ছিস? ওই, তোর নাম কি রে? আর কোথায় থাকিস? আমার নাম নয়ন, আর আমি এইখানেই থাকি। আপনার নাম কি? আমি রুবাইয়া। আর এমনই সময় সেই আপুটার ফোন আসে। ফোনটা কেটে, এই পিচ্চি, এবার ছেড়ে দিচ্ছি, নেক্সট টাইম দেখলে কিন্তু। আরে যান যান, আইসে কই থেকে? আমি আমার নিজের পথে হাঁটা শুরু করলাম। আমার পরিচয় দেই, আমি নয়ন। আমি পড়ি ক্লাস। না থাক, আপনাদের আর শুনতে হবে না। ও, আমার না বাজার করতে হবে। এই তো, পকেটে লিস্ট আর টাকা। আরে, টাকাটা গেল কোথায়? এখন আমার কি হবে? পুরোটা রাস্তা খুঁজে টাকার কোনো হদিস পেলাম না, তাই মনমরা হয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসলেই আম্মু বলতে শুরু করলো, তো সাহেব, আপনার বাজার কোথায়? মানে মানে কি মানে মানে করছিস? টাকাটা হারিয়ে গেছে আম্মু। তোকে দিয়ে কোনো কাজ ঠিক মতো হয়েছে বলতো? পারস তো শুধু গিটার নিয়ে টুংটাং গান গাইতে আর সারাদিন ফোন টিপতে। আসলে আম্মু, হয়েছেটা শেষ করার আগেই। কোনো কথা হবে না, এই নে টাকা। এবার যদি কোনো ভুল হয় তাহলে তোর জামা কাপড় খুলে তোকে বাইরে রেখে দেব। না আম্মু, আমি পারবো। দৌড়ে গেলাম বাজারের জন্য। জীবন মরণের ব্যাপার। বাজার করে কোনো মতে বাড়িতে আসতেই, আমি বাড়িতে ঠিকই আসলেও শান্তিটা আমার সাথে আসলো না। বাড়িতে ঢুকতে একটু চমকে যাই। রাস্তা সেই আপুটা আমাদের বাড়িতে, আর সাথে একটা আন্টিও আছে। বাড়িতে ঢুকে কিচেন রুমে গিয়ে আস্তে করে বাজারগুলো রাখলাম আর মাথা নিচু করে চলে যাচ্ছিলাম। অমনি আম্মু বলতে লাগলো, আইলাক সাহেব, কই যাচ্ছেন? এদিকে দাঁড়ান। জি আম্মু। মনে হয় আপুটা আমাকে দেখে একটু চমকে গেছে। আপা, এ হচ্ছে আমার ছেলে নয়ন। সবেমাত্র 10ম শ্রেণীতে উঠেছে। নয়ন, আন্টি কেমন আছে জিজ্ঞাসা করো। আন্টি ভালো আছেন? একটা হাসি দিয়ে বললেন, বাবা ভালো আছি। আর হ্যাঁ, এনারা আমাদের পাশের রুমে নতুন এসেছেন। আর ও হচ্ছে এনার মেয়ে রুবাইয়া, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আন্টি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো মা। আন্টি, আমি আসার সময় দেখছিলাম আপনার এই পিচ্চি ছেলে না রাস্তার কয়েকটা মেয়েকে দেখছিলাম বিরক্ত করতে। ও, কি? রুবাইয়া আপুর কথা শুনে 440 ভোল্টে ঝটকা খেয়ে গেলাম। আমি আমি কখন মেয়েদের বিরক্ত করলাম? কি রে নয়ন, এসব আমি কি শুনছি? আজকে কিন্তু তোর খবর আছে। আল্লাহ, আমারে বাঁচাও। রুবাইয়া আপুর দিকে তাকাই দেখি রুবাইয়া আপুর মুখটা চেপে হাসছে। হুঁ, আমার সাথে পাঙ্গা? আমাকে চিনো নাই, দেখিয়ে দিব আমি কে। ওদের মাঝ থেকে রুমে গিয়ে একটানে আয়াতুল কুরসি পড়ে যাচ্ছি। নয়ন, এই নয়ন, হ্যাঁ 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 আম্মু, এদিকে আয় তো। আসছি।
আম্মুর রুমের সামনে এসে দাঁড়ালাম। কি রে, তুই মেয়েদের বিরক্ত করিস? না না, না আম্মু, কখনোই না। কি বলতে চাইছিস? তোর আপু মিথ্যা বলেছে? না না, আম্মু আমার মনে হয় আপু ফাহিমকে দেখেছে। সে দেখতে আমারই মতো, অনেকটা লম্বা, চুল আর চশমা পরে, তাও আবার সেইম আমার প্রেমের। আপু মনে হয় তার সাথে আমায় গুলিয়ে ফেলেছে। দেখ, আজ কিন্তু ছেড়ে দিলাম, নেক্সট টাইম বুঝিস কিন্তু। হ্যাঁ, আম্মু, আমি একটু ছাদে গেলাম। যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। আম্মুর রুম থেকে বের হয়ে গিটারটা নিয়ে দৌড় ছাদে। নিজের জায়গা ঠিক করে ঠিক মতো বসলাম, হাত গিটারটা নিয়ে বাজানো শুরু করলাম, গান গাচ্ছিলাম। এমন সময় মাথায় যেন কেউ ইট মারলো। ওই কে রে? আমি ও তুমি? আমি ভাবছিলাম কোন কাক জানি চেঁচাচ্ছিল, তাই তাকে তাড়ানোর জন্য ইটের টুকরো মারলাম, কিন্তু এখন তো দেখি এটা। কি? আমার গান কাকের চেঁচানির সমান? হয়তো। বাহ পিচ্চি, তুই গিটার বাজাতে পারোস? এই যে মিসেস, বারবার পিচ্চি ডাকবেন না। আমার একটা সুন্দর নাম আছে, বুঝছেন? পিচ্চির আবার নাম লাগে নাকি? আজকে আমার এত বড় একটা বাস দিছেন না আম্মুর সামনে, চ্যালেঞ্জ। আপনার ব্যান্ড না বাজাইলে আমার নাম নয়ন না। ও, পিচ্চি দেখি আবার রাখতেও জানে। এই বলে রুবাইয়া চলে যাচ্ছিল। পাশে দেখে একটা মরা তেলাপোকা। আমি দ্রুত তার পিঠে মরা তেলাপোকা রেখে বললাম, আপু, আপনার পিঠে একটা তেলাপোকা। তেলাপোকা? হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাই না। আমি তো পুরাই টাস্কি খেয়ে গেলাম, ভয় পেল না। হঠাৎ রুবাইয়া আপু চিৎকার করে উঠে বলল, তেলাপোকা! আর দৌড়ে এসে আমার কোলে উঠে পড়ল। তেলাপোকা তেলাপোকা। আমি আস্তে করে তেলাপোকাটা পিঠ থেকে সরিয়ে নিলাম আর একটা কাশি দিলাম। আপু নিজের দিকে তাকালো আর নিচে নেমে গেল। দেখ পিচ্চি, এতক্ষণ যা হয়েছে সব ভুলে যা। যদি কাউকে বলছিস বা মাথায় রাখছিস, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো। আচ্ছা তাই? আপু, ওই যে তেলাপোকা! রুবাইয়া আপু আবারও ভয়ে আমার কোলে উঠতে গিয়ে থেমে গেল। দেখ পিচ্চি, নিজেকে এত বেশি চালাক ভাবিস না, নইলে। নইলে কি? তুই দেখবি। আরে, কিছুই করতে পারবেন না। দেখ পিচ্চি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। ঠিক সেই সময় রুবাইয়া আপুর একটা ফোন আসে আর চলে যায় ওখান থেকে। রুবাইয়া আপু চলে যাওয়ার পর আসছে আমাকে হুমকি দিতে। আমার আম্মুর কাছে বাস দিয়েছে না, এর প্রতিশোধ তো নিতেই হবে। কি করা যায়, কি করা যায়, আইডিয়া। বিকেলে রুবাইয়া আপুর বাসায় চলে আসলাম। আন্টি আন্টি, আপু কোথায়? তোমার আপু তো ভিতরে। কেন, কি দরকার? আপুকে একটু ডেকে দিন। রুবাইয়া, এই রুবাইয়া, শুনছিস? হ্যাঁ আম্মু, বলো। আরে তুই এখানে? আপু, এই নাও। তুমি না আনতে বললা না ওই সময়? হোয়াট? এটা আমি কখন আনতে বললাম? আসলে আমি রুবাইয়া আপুর দিকে সিগারেটের প্যাকেট দিলাম। আরে তখন ছাদে উঠে আমাকে বললেন না? ছি ছি রুবাইয়া, আমি জানতাম না তুই এগুলা খাস। এত নিচেই নামতে পারলি? না আম্মু, বিশ্বাস করো, আমি এগুলো খাই না। এই জন্য তো বলি, মাঝে মাঝে রুমে ঢুকে ধোঁয়া কোত্থেকে আসে? আরে আম্মু, ওটা কয়লার ধোঁয়া। আমাকে 7-5 আর বোঝাতে আসবে না। তোর বাবা আসুক আজকে বাড়িতে। আন্টি চলে গেলে আর রুবাইয়া আপু আমার দিকে ভয়ানক চেহারায় তাকালো। এমন অবস্থায় দেখে আপুকে বললাম, আপু, ভালো আছো? তোর ভালোর গুষ্টি কিলাই, তুই আমাকে ফাঁসানোর জন্য করছিস না? এইটা বলেই রুবাইয়া আপু তেড়ে আসছিল। দাঁড়াও দাঁড়াও আপু, 1 2 3, এই বলেই দৌড়। ওই পালাস কই, দাঁড়া। রুবাইয়া আপু পেছনে দৌড়। এক পর্যায়ে ধরতে পারলো না, এক জায়গায় দাঁড়িয়ে বলতে লাগলো, তুই এমন করিস না, দেখ তোর কি করি, তখন বুঝবি এই রুবাইয়া কি জিনিস।
এমন করিস না, দেখ তোর কি করি, তখন বুঝবি এই রুবাইয়া কি জিনিস। 2 দিন পর ওই দিন থেকে রুবাইয়া আপু থেকে দূরে দূরে ছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সোফায় বসে বসে ফোন টিপছিলাম, এমন সময় আম্মুর ডাক। হ্যাঁ আম্মু বলো। আজ বিকেলে তুই তোর রুবাইয়া আপুর বাসায় পড়তে যাবি। আচ্ছা। ফোন চালাতে থাকলাম, কিছুক্ষণ পরে মনে পড়লো আম্মু কি বলল, রুবাইয়া আপুর বাসায় পড়তে যাব। তখন আবার আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু কি বললে তুমি? তোর রুবাইয়া আপু তার কাছেই পড়তে যাবি। সেকেন্ডের উপর শক খেয়ে যাই, না আম্মু আমি যাব না। বললাম তো তুই তার কাছেই যাবি, ব্যাস। সে কি আমাকে পড়াতে পারবে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আর পড়াতে পারবে না কেন? ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোর মতো না, বুঝলি? তারপরও যা বলছি তাই, আর কোনো কথা না। কিছু করার নেই, আম্মুর কথার উপরে কথা বলতে পারবো না। তাই বিকেলে চলে গেলাম রুবাইয়া আপু না ছায়ের কাছে পড়তে। বাসায় যেতে রুবাইয়া আপুর এক শয়তানি হাসি, বুঝতে বাকি রইল না কিছু তো একটা করবে আজকে। টেবিলে বস, হুম বই বের কর। হুম প্রথমে গ্রামার বের কর। হুম বল, গ্রামার কাকে বলে? গ্রামারেরও কোনো সংজ্ঞা আছে? আছে, এখন সেটা বল। মনে পড়ছে না। কি বললি? মনে পড়ছে না? তোর হাত দে। কেন? দে বলছি। আচ্ছা, ঠাস, হাতের উপর জোরে একবারই। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কয়েকটি। বাংলায় বলতে বলছি, সেন্টেন্স কাকে বলে? বুঝছেনই তো, কি মারা টানা মারছে। পড়া শেষ করে বাসায় ল্যাংড়াইতে ল্যাংড়াইতে ঢুকলাম, আর আম্মু দেখেই বলতে লাগলো, কি রে তুই এমন করছিস কেন? জল্লাদের কাছে পড়তে দিলে কি ভালোভাবে আসবো? রুমে চলে গেলাম। রাতে সিদ্ধান্ত নিলাম এইভাবে আর মার খাওয়া যাবে না, আমাকে আমার কাজ করতে হবে। প্রতিদিন এমনভাবে পড়তে হবে যাতে আমার মারতে না পারে। আর রাতে পড়া শেষ করে ঘুমাতে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর স্কুলে গেলাম। স্কুল থেকে ফেরার সময়, কিরে তোর এ অবস্থা কেন? কেউ মনে হয় তোর ইচ্ছা মতো সাইজ করেছে। আরে আর বলিস না, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। কেন রে, কি হয়েছে? তাহলে শোন আমার কাহিনী। তারপর ওকে সব বললাম। আমার কাছে একটা প্ল্যান আছে। আরে বেটা, না বলে চুপ করে আসিস কেন? তাহলে শোন। গুড আইডিয়া দোস্ত, এভাবে তাড়ানো যাবে। তারপর ওর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। বিকেলে রুবাইয়া আপুদের বাসায়। আম্মু, বাইরে যাচ্ছি। আচ্ছা, যা সাবধানে। ঠিক। আম্মু, কি হয়েছে রে মা? আন্টি দৌড়ে এসে দেখে রুবাইয়া আপু মেঝেতে পড়ে আছে। আরে তুই নিচে পড়ে গেলে কিভাবে? আরে কোথা থেকে জানি তেল আসলো, আর তাতে পিছলে পড়ে গেছি। কোমর গেল রে, আমাকে তোলো। আচ্ছা উঠ। রুবাইয়া আপুকে উঠাতে চেষ্টা করে কিন্তু পারে না। আ আ আ এভাবে না, আমি তো দৌড়াতেই পারছি না। আন্টি কি হয়েছে? আরে রুবাইয়া আপু, আপনি পড়ে গেলেন কিভাবে? কি জানি বাবা, আমার মেয়েটাও। আপু উঠতে পারছেন না, ব্যথা পেয়েছেন? আরে ব্যথা কি, সেটা কিভাবে পায়? তোর কি মনে হয় আমি আরামে আছি? তোল আমায়। আন্টি, আমার মনে হয় আপুর সিরিয়াস অবস্থা, অ্যাম্বুলেন্স লাগবো। না না, তার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি তুলছি। রুবাইয়া আপুকে অনেক কষ্ট করে তুলে নিলাম। রুবাইয়া আপু অবাক চোখে তাকিয়ে আছে। দ্রুত তাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। বাবা তুমি এখানে থাকো, আমি এখন রুবাইয়ার বাবাকে ফোন দিয়ে আসি। আচ্ছা আন্টি।
আন্টি চলে যাওয়ার পর বাবা, পিচ্চির গায়ে এত জোর! কতবার বলবো আমি পিচ্ছি না? যদি এক্সামে ফেল না করতাম তাহলে আমি এখন কলেজে আপনাদের সাথে থাকতাম। ইস, কি বলে ফেললাম। তুই কি বললি? ফেল করছিস কোন ক্লাসে? আপনাকে বলতে যাব কেন? আজকে তো আর পড়াবেন না। না, আমি তো তোকেই পড়াবো। আহ, ব্যথা! হইছে হইছে, থাক থাক, আর বলতে হবে না। আচ্ছা আপু, যাই। না, কারণ আমি জানি এইসব তুই করেছিস, তুই ফেলেছিস। ওখানে তো তেল থাকার কথা না। আরে, আমি কেন এসব করতে যাব? আমাকে কি বলদ মনে হয়? ওই, তাহলে তুমি জেনেই গেছো? কিছু বলছিস? আরে না না, কি বলো? তুই যেতে পারবি না। আমার সকল কাজ তোকেই করতে হবে। মানে? তোর জন্যই এসব হয়েছে, তাই তোকে খাটতে হবে। মানে কি প্রমাণ আছে তোমার কাছে? তোর হাত থেকে তেলে গন্ধ আসছে। আমি হাতটা নাকের কাছে নিয়ে দেখি। হ্যাঁ, সত্যি তো। আমি নিশ্চিত তোর ব্যাগে তেলের বোতল পাওয়া যাবে। বলো আপু, তোমার জন্য কি করব? যা, কফি বানিয়ে আন। কফি? এখন? হুম। হুম, যাচ্ছি। ধ্যাত, একটা কাজও ঠিক মতো করতে পারলাম না। কফি বানিয়ে নিয়ে রুবাইয়া আপুর কাছে যাই। এই নাও তোমার কফি। রুবাইয়া আপু আমার হাত থেকে কফি নিল, খাওয়া শুরু করলো। ইস, কি কফি এটা, একেবারে ঠান্ডা। কি বলো? মাত্রই তো গরম করলাম। আবার গরম করে নিয়ে আয়। মানে আবার? হ্যাঁ, যাবি নাকি? আমি কফি নিয়ে আবার গরম করে নিয়ে এলাম, এসবের কোনো মানে হয়? এই নাও কফি। রাখ। আচ্ছা, কফি টেবিলে রেখে চলে যাচ্ছিলাম। কিরে, তুই কোথায় যাচ্ছিস? কেন? বাসায়। তোকে যেতে বলছি, আমি এখন ঘুমাবো। তো আমি কি করব? ঘুমাও, নাকি তোমার পাশে শুতে হবে? শাট আপ! আমি কি সেটা বলেছি? আমি ঘুমাবো, আমার পা টিপে দে। কি? পা টিপে দিব? কখনো না। তুই করবি নাকি আমি সবাইকে বলবো ওই কাজটা তুই করেছিস? আম্মু, আম্মু! এই না না, আমি করছি। আন্টিকে ডাকার দরকার নেই। এই তো গুড বয়। রুবাইয়া আপুর পা টিপতে শুরু করলাম। 15 মিনিট টিপার পর দেখি রুবাইয়া আপু ঘুমিয়েছে। ইস, আমার মতো পিচ্ছি, সরি, আমার মাথা নষ্ট নাকি? আমি নিজেই নিজেকে পিচ্ছি বলছি কেন? আমার মতো পোলাকে দিয়ে এই খাটানো, এর প্রতিশোধ তো আমি নেবই। চলে যাচ্ছিলাম, চোখটা গেল রুবাইয়া আপুর ঘুমন্ত চেহারার দিকে। ইস, ঘুমন্ত চেহারায় যে কত সুন্দর লাগে, মনে হচ্ছে একটা কিউট বাচ্চা ঘুমাচ্ছে। রুবাইয়া আপু দেখে তো ক্র্যাশ খেলাম। যাই হোক, বাস্তবে আসি। আর জেগে থাকলে ডাইনির মতো লাগে। সেখান থেকে চলে গেলাম। রোজ রুবাইয়া আপুর বাসায় যাওয়া লাগতো পড়ার জন্য, আর মার তো ফ্রি ছিলই, আর আমিও প্রস্তুত ছিলাম প্রতিশোধ নেওয়ায়। এভাবেই ওলট পালট অত্যাচার চলছিল দুইজনের মধ্যে। এইভাবে দেখতে দেখতে 3 মাস কেটে গেল। 3 মাস পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম পার্কের পাশ দিয়ে, আমি আর আমার ফ্রেন্ড। হঠাৎ চোখে গেল পার্কের একটা মেয়ের উপর দেখলাম একজন ছেলে সেই মেয়েকে প্রপোজ করছে। আরও একটু কাছে গিয়ে দেখতে পারলাম সেই মেয়েটার কেউ না, সে হচ্ছে আমার রুবাইয়া আপু। মাথায় হুট করে শয়তানি বুদ্ধি আসে, দ্রুত ফোনটা নিয়ে ছবি তুলে নিলাম। শেষ পর্যন্ত দেখলাম রুবাইয়া আপুও ছেলেটির প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। কিছু দূর আসতেই সূর্যকে জিজ্ঞাসা করলাম, তুই ওই ছেলেটাকে চিনস? হুম, তানভীর ভাই। জানিস, তানভীর ভাই তার মাকে জন্মের মতো ভয় পায়। ঠিক বলছিস তো? হুম। তানভীর ভাইয়ার বাসা চিনস? হ্যাঁ। আমাকে নিয়ে যা। কেন, কি করবে? তুই আগে নিয়ে চল। আচ্ছা, আয়।
আচ্ছা আয়। তানভীর ভাইয়ার বাসার সামনে এসে বাসায় নক করলাম। একজন আন্টি এসে দরজা খুলে দিল। হ্যাঁ বাবা বলো, কাকে চাই? এটা কি তানভীর ভাইয়ের বাসা? কিন্তু সে তো বাসায় নেই। আন্টি, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আন্টি, আপনার ছেলেকে আমার বোন হতে দূরে থাকতে বলুন। আমার কথা শুনে সূর্য আর আন্টি দুজনেই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমার ছেলে তোমার বোনের পেছনে? মানে বুঝলাম না। দেখেন, আপনার ছেলে অনেকদিন ধরে আমার বোন রুবাইয়াকে বিরক্ত করছে। আজ তো প্রপোজ পর্যন্ত করে ফেলেছে। কি বলছো এসব? আন্টি, এই দেখুন ছবি। পার্কের তোলা ছবিগুলো দেখালাম। আমার ছেলে এসব করেছে? কতবার মানা করেছি মেয়েদের থেকে দূরে থাকতে, আজ ওর খবর আছে। বাবা ধন্যবাদ তোমাকে, আমার ছেলে আর যাবে না। ধন্যবাদ আন্টি। এই বলে চলে গেলাম। দোস্ত, তুই একটা জিনিস বটেন। বুঝতে হবে আমাকে দিয়ে খাটানো। আচ্ছা আমি যাই। আচ্ছা ভাই, পরদিন বিকেলে ছাদে দাঁড়িয়েছিলাম, রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ফোন চালাচ্ছিলাম। এমন সময় মনে হলো কেউ আমার সামনে এসেছে। হঠাৎ আমার গলা চেপে ধরেছে। আচ্ছা ভাই, গল্প কি এতটাই খারাপ লাগে যে একটা লাইক বা কমেন্ট করেন না? চুপি চুপি করেও আসেন আর ভিডিও দেখে চলে যান। একটা লাইক তো করতে পারেন। যাই হোক, গল্পে ফিরে আসি। তোকে তো আমি ছাড়বো না। রুবাইয়া আপু, তুমি ছাড়ো আমাকে, ছাড়ো। পিচ্ছি, তুই কি করছিস বল? আপু গলাটা ছাড়ো, নইলে কিছু বলার আগেই তো উপরে চলে যাব। ছাড়বো না, আজ তোকে মেরেই ছাড়বো। রুবাইয়া আপু প্লিজ, প্লিজ। রুবাইয়া আপু ছেড়ে দিল। বল তুই কি করছিস? আমি আবার কি করব? তাহলে তানভীর কেন রিলেশন শেষ করে চলে গেল? সে তো আর ভয়ে বাইরেই বের হতে চায় না। তাকে অনেক জিজ্ঞাসা করার পর বলল আমার ভাই নাকি বিচার দিছে। আমার কোন ভাই আছে যে বিচার দিবে? হাসছিস কেন? আমি জানি এইসব তুই করছিস। করছি। আমার সাথে পাঙ্গা নিলে এমনই হবে। এমন করিস না, বুঝিস ঠালা। আচ্ছা যা, পারলে কর। রুবাইয়া আপু চলে গেল। আমি রাতে বাসায় গেলাম। রুমে ঢুকতে যাব তখনই আম্মুর ডাক। হ্যাঁ আম্মু বলো। এখানে আয়। আসছি, বলো। বেশি সাহস হয়ে গেছে তাই না? মানে? আজ অবন্তিকার ফ্যামিলির থেকে কল এসেছিল, তুই নাকি অবন্তিকে প্রপোজ করেছিস। অবন্তিকে? আর আমি কখন করলাম? বেশি অভিনয় করা লাগবে না। আজ তোর বাসায় কোনো জায়গা নেই, যা বাসা থেকে বের হ। আম্মু বিশ্বাস করো। যা, তুই এখনই বের হ। আম্মু ঘর থেকে বের করে দিল। সিঁড়ির মধ্যে বসে পড়লাম। উফ, বাইরে কি ঠান্ডা। এমন সময় একটু হাসির আওয়াজ পেলাম। পাশে তাকিয়ে দেখি রুবাইয়া আপু আমাকে দেখে হাসছে। কিরে পিচ্ছি, এখন কেমন লাগছে বুঝেছিস তো আমার সাথে লাগলে কি হয়? তুমি এসব করেছো তাই না? অবশ্যই, অবন্তীর বড় বোন আমার ফ্রেন্ড। আমি জাস্ট মিথ্যা বলে আগুন লাগিয়ে দিলাম। আমার আম্মু বের করে দেওয়ায় এতটা কষ্ট লাগছিল না যতটা না রুবাইয়া আপুর হাসি দেখে লাগছে। কেমন আম্মু আমার আমার কথা বিশ্বাস না করে আরেকজন এটা বিশ্বাস করে ফেললো। কিরে পিচ্ছি, তুই কাঁদছিস? চোখে হাত রেখে দেখি, হ্যাঁ সত্যি পানি এসে গেছে। চোখ মুছে ফেললাম। ঠিক হয়েছে। প্লিজ আপনি যান। রুবাইয়া চলে গেল। প্রায় আধা এক ঘন্টা পর, আয় ভেতরে আয়। দরকার নেই, বাইরেই ভালো আছি। তুই আসবি নাকি তোর বাবাকে আনবো? আসছি তো। এভাবে থ্রেট দিচ্ছ কেন? নিজের ইচ্ছায় বের করে আর নিজের ইচ্ছায় ঘরে তোলে। সকালে দেখ, আমি আর তোর আব্বু 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, তুই পারবি তো একলা থাকতে? আরে কোনো টেনশন নিও না। তবে একটা সমস্যা। কি? রুবাইয়া আপুর বাসায় গিয়ে পড়তে গেলে কেমন জানি আনইজি লাগে। এতে আমার পড়া ঠিক মতো হয় না। আচ্ছা ঠিক আছে, তোর আর যাওয়া লাগবে না। সত্যি? খুশিতে মনে লুঙ্গি ড্যান্স মারা শুরু করে দিছি।
হুম, তবে রুবাইয়া আমাদের বাসায় এসে তোকে পড়িয়ে যাবে। আমি যাওয়ার সময় রুবাইয়াকে বলে যাব। কি মানে? কেন? যেটা বললাম সেটাই। না। আচ্ছা, এবার যাই, নিজের খেয়াল রাখিস কিন্তু। আচ্ছা। আম্মু বাসায় নেই দেখে সারাটা সকাল ফ্রেন্ডসদের সাথে ঘুরতে ঘুরতে কাটিয়ে দেই। বিকালে নিজের খাবারের জন্য ব্যবস্থা করতে থাকি। রান্নাঘরে কি রান্না শুরু, কারণ দুপুরে কিছু খাওয়াই হয়নি। ছুরি দিয়ে কাটাকাটি করতে গিয়ে ভুলে হাত কেটে যায়, অনেকটা কেটে যায়। দ্রুত হাতটা ধুয়ে রক্ত থামাবার চেষ্টা করতে থাকি, কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। ঠিক সেই সময় কলিং বেল বাজলো। বুঝতে আর বাকি নেই কে এসেছে। আমি এসে দরজা খুলে দিলাম। রুবাইয়া আপু রুমে ঢুকে গেল। কি অবস্থা? আমার বাসায় তোর মন বসে না? আচ্ছা, আজ দেখি তোর কেমন মন বসে। কোনো কথা বলছি না, চুপ করে আছি। রুবাইয়া আপু আমার হাতের দিকে তাকালো। এ কি, তোর হাত থেকে এত রক্ত বের হচ্ছে কেন? আরে তেমন কিছু না। বেশি বুঝিস, জোর করে হাত দেখলাম। বাহ, ভালোই তো কেটেছিস। তা কিভাবে হয়েছে? পেঁয়াজ কাটতে গিয়ে। গুড, এবার জলদি আয় আমার সাথে। তারপর রুবাইয়া আপু স্যাভলন দিয়ে ধুয়ে ব্যান্ডেজ করে দিল। এবার ঠিক আছে? হুম। ব্যথা করছে? অল্প অল্প। আচ্ছা, দুপুরে কিছু খেয়েছিস? না। হ্যাঁ। ওহ, বুঝেছি। অত মিথ্যা বলতে হবে না, মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুই বস, তোর জন্য কিছু রান্না করে নিয়ে আসছি। তুমি রান্না করবে? হ্যাঁ, চুপ করে বসে থাক। হুম। রুবাইয়া আপু রান্নাঘরে কি রান্না করা শুরু করলো। রান্না করে আমার জন্য নিয়ে আসলো। এই নে, এখন খা। চুপচাপ বসে আছি। কি হলো, খাচ্ছিস না কেন? মানে? ও সরি, আমারই মনে ছিল না। তোর তো হাত কেটে গেছে, তুই খাবি কি করে? হুম। আচ্ছা দাঁড়া, আমি হাত ধুয়ে আসছি। তুমি হাত ধুয়ে আসবে মানে? তোকে খাইয়ে দেব। না না, তার দরকার নেই। চুপ, একদম বেশি বুঝবি না। আচ্ছা। তারপর রুবাইয়া আপু হাত ধুয়ে আসলো, আর পরে আমাকে খাইয়ে দিতে থাকে। আমি চুপচাপ খেতে থাকি। আসলে নয়ন, কালকের জন্য সরি। আমার মনে হয় কালকে আমি একটু বেশিই করে ফেলেছি। হুম। আমার জন্য কালকে তোকে এত কষ্ট করতে হলো। হুম। আচ্ছা, ওইসব কথা বাদ দে, এখন খেয়ে নে। ওকে দাও। তারপর রুবাইয়া আপু খাওয়াই দিল। তারপর রুবাইয়া আপু রান্নাঘরে চলে গেল। আমি বসে আছি ওখানে। কিছুক্ষণ পরে আপু বেরিয়ে আসলো আর আমাকে বলল, এইবার চল, পড়তে হবে। হুম, চলো। তারপর নিচে রুমে গেলাম আর টেবিলে পড়তে বসলাম। কিন্তু আজকে অন্য দিনের তুলনায় কোনো মার নেই। পড়া ভুল বললেও মার দিচ্ছে না। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে আজকে। পড়া শেষ করে আপু আমাকে একটা কথা বলল। ওই পিচ্চি, চল তো আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। অবাক হয়ে রুবাইয়ার দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছিস কেন? না, আসলে তুমি আমার সাথে ঘুরতে যাবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন, আমি কি তোর সাথে ঘুরতে যেতে পারি না? না, আমি সে কথা বলিনি। তো কি কথা বলেছিস? না, কিছু না, বাদ দাও আর চলো। ওকে, তুই জাস্ট 5টা মিনিট ওয়েট কর, আমি যাব আর আসবো। আর হ্যাঁ, তুই একটা পাঞ্জাবি পরবি, সাথে জিন্স। এই কথা বলে আপু চলে গেল আর আমি রেডি হয়ে আপুর জন্যে অপেক্ষা করতে থাকলাম। কোথায় 5 মিনিট গেছে তো গেছেই। আমিও কাজ না পেয়ে ফোনটা নিয়ে গেম খেলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে রুবাইয়া আপু আমার সামনে আসলো আর বলতে লাগলো, আরে পিচ্চি, তোকে তো দারুণ লাগছে। রুবাইয়া আপুর কথা শুনে
আপুর দিকে তাকালাম। আপুর দিকে তাকিয়ে তো আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আপুর দিকে তাকিয়ে দেখি একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আপু একটা নীল রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে ব্লাউজ, চুড়ি, হালকা গোলাপি লিপস্টিক, একদম পরীর মতো লাগছে। তারপর আপু যখন গায়ে ধাক্কা দিয়ে ডাক দিল, তখন আমার ধ্যান ভাঙলো। তারপর আপু বলতে লাগলো, কিরে, অমন করে কি দেখছিলি? তোমাকে। কি বললি? না আসলে আমি তো আগে কখনো পরী দেখিনি, তাই দেখছিলাম। পরে কই পেলি? কেন, আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। কই, আমি তো দেখি না। আরে পরী তো তুমি। কি যে বলিস। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। ওকে চলো। তারপর রুবাইয়া আপু আর আমি বেরিয়ে পড়লাম। আমি বলতে লাগলাম, আচ্ছা আপু, কিসে যাবে? রিক্সা ডাক, রিক্সা করে যাব। আমি ডাকবো? তো আমি ডাকবো নাকি? না, আমি ভাবছিলাম। তোকে কিছু ভাবতে হবে না, যা গিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে আয়। তারপর একটা রিক্সা নিয়ে একটা পার্কের সামনে থামলো। আমরা রিক্সা থেকে নেমে একটা নিরিবিলি পরিবেশে গিয়ে বসে পড়লাম। চারিদিকে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। মাঝে মাঝে আপু দুই একটা কথা বলছে আর আমি উত্তর দিচ্ছি। কতক্ষণ পরে একটা বাদাম বিক্রেতা বাদাম নিয়ে যাচ্ছে। বাদাম দেখে রুবাইয়া আপু বাদাম কিনলো। আপু একাই খাচ্ছে, আমি চুপ করে বসে আছি, কিছুই বলছিল না। এমন সময় আপু আমার দিকে তাকিয়ে দেখে আমি চুপ করে বসে আছি। তখন আপু বলল, চুপ করে আছিস কেন? আসলে আমি তো খেতে পারবো না। আরে, আমার তো মনেই ছিল না, তোর হাত কেটে গেছে। তারপর রুবাইয়া আপু বাদাম ছিলে আমার হাতে দিল, কিন্তু আমি খাচ্ছি না, চুপ করে আছি। তারপর আপু বলল, কিরে নয়, খাচ্ছিস না কেন? না, না কি? আমার খেতে ভালো লাগছে না। আচ্ছা। বলেই রুবাইয়া আপু আমার গালে কয়েকটা বাদাম দিল। ঠিক সেই সময় তানভীর ভাই সামনে। আমাদের দেখে তানভীর ভাই বলতে লাগলো, এটা কি তোমার নতুন বিয়ে নাকি? ভালোভাবে কথা বলবে। সত্যি কথা একটু তিতাই হয়। আরে, ও আমার ছোট ভাই। বুঝতে পারছি। ভালো থেকো তোমরা। বলে চলে গেল তানভীর। রুবাইয়া আর আমি ওখানে বসে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই সূর্য মামা পশ্চিম আকাশে ডুবে গেল। আর কোনো দরকার নেই, নম্বর নেন 01910433361। আচ্ছা, এবার চল বাড়িতে যাই। ওকে। আচ্ছা কিসে যাবেন? হেঁটে হেঁটে যাব। এত পথ? কেন, যেতে পারবি না? না, ঠিক আছে। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূরে যেতেই রুবাইয়া আপু পড়ে গেল রাস্তার উপর। আরে আপু, এইবার কি করবে? কেন, তুই কোলে করে নিয়ে যাবি? কি? আমি? তুই নিয়ে যাবি। ওকে। তারপর রুবাইয়া আপুকে কোলে করে নিয়ে বাড়িতে যাচ্ছি। বাড়ির সামনে যেতেই রুবাইয়া আপুর আম্মু, বাবা রুবাইয়ার কি হয়েছে? এই কথা বলার সাথে সাথে রুবাইয়া আপু আমার কোল থেকে নেমে দিল একটা দৌড় দিয়ে রুমে চলে গেল। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তার মানে আপুর পায়ে ব্যথা লাগেনি? আচ্ছা আন্টি, আমি বাড়িতে যাই। বাড়িতে তো কেউ নেই, আমাদের এখানে রাতে খাওয়া দাওয়া করবে। আচ্ছা আন্টি, আমি যাই। আচ্ছা বাবা, যাও। তারপর আন্টির কাছে থেকে চলে আসলাম। রুমে এসে ফোনটা নিয়ে একটু গেম খেলতে লাগলাম। তারপর পড়তে বসলাম। পড়তে মন না বসাতেও পড়তে বসলাম, কারণ মায়ের খাওয়ার কোনো ইচ্ছা নেই। প্রায় 10টার দিকে কলিং বেলটা বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলতেই রুবাইয়া আপু রুমে আসলো। তারপর রুবাইয়া আপু বলতে লাগলো, পিচ্ছি, কি করিস? দেখো আপু, বারবার পিচ্ছি পিচ্ছি বলবে না। আরে বাবা, পিচ্ছি কি রাগ করেছে? এতে রাগ করার কি আছে? আচ্ছা পিচ্ছি, রাতে খাওয়া দাওয়া করেছিস?
না। কেন করিসনি? রান্না করতে হবে। আচ্ছা তুই থাক, আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসছি। বলে রুবাইয়া আপু চলে গেল আর আমি বসে পড়া শুরু করলাম। কিছুক্ষণ পরে রুবাইয়া আপু একটা প্লেটে খাবার নিয়ে আসলো। তারপর দুপুরের মতো আপু আপনাকে খাইয়ে দিল। আমি চুপ করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুবাইয়া আপু আমাকে ঘুমাতে বলে চলে গেল। তারপর পড়া শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেল। আর এইদিকে চোখে তেমন ঘুম ছিল না, তাই ভাবলাম একটু ফোন নিয়ে ফেসবুক চালালে কেমন হয়। নিশ্চয়ই ভালোই হবে, তাই হাতে ফোন নিলাম ফেসবুক চালাবো বলে। ঠিক তখনই ফোনের মধ্যে হো হো হাম্বা হাম্বা মেসেজটা বেজে উঠল। মেসেজটা দেখতেই রাগ উঠে গেল, কারণ মেসেজটা রুবাইয়া আপুর। আর যখন মেসেজটা পড়তে যাব ঠিক তখন অনেক বড় মাপের একটা শক খাইলাম। মেসেজে লেখা, এই ছেলে, এত রাত করে ফেসবুক চালানোর কোনো দরকার নেই। এখন চুপচাপ লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো, নয়তো কাল কিন্তু মাইর খাবা। মেসেজটা দেইখা আবেগে কাইন্দা দিলাম। এইটা কিভাবে সম্ভব? আমি মনে মনে ভাবছি ফেসবুক চালামো, সেটা কাউরেই বলিনি, কিন্তু ও কিভাবে জানলো? তখন আশেপাশে রুমের ভিতরে বাইরে করে খুঁজতে লাগলাম, আর রুমের ভিতর শুইয়া শুইয়া চিৎকুর দিতে লাগলাম। রাতে কখন ঘুমিয়ে পড়ছি আর মনে নেই, তবে খুব সকালে উঠে দেখলাম ওই মেয়ে গুড মর্নিং এ মেসেজ পাঠাইছে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হলে নাস্তা তৈরি করে খেলাম। তারপর তৈরি হয়ে কলেজে গেলাম। কলেজ শেষ করে বাসায় আসবো ঠিক তখনই এই নয়ন, নয়ন দাঁড়াও বলে ডাক দিল। পিছনে একটু তাকাইয়া দেখি রুবাইয়া আপু, তাই ভালো করে আর তাকালাম না, সোজা হাঁটা শুরু করলাম। কিন্তু আমি ওনাকে ছেড়ে যেতে চাইলে কি হবে? উনি তো আর আমাকে ছাড়ছে না। আমার পিছু পিছু ডাকতে ডাকতে একেবারে সামনে এসে হাজির। আর এসেই তো হেব্বি রাগী ভাব। এই তোর ডাকতেছি না? কোথায়? কখন ডাকলে? ওই আমার ডাক শুনতে পাস নাই? পাইলে কি হাঁটতাম নাকি? একদম মিথ্যা বলবি না। আর এখন চল আমার সাথে। কোথায়? আমার সাথে একটু ঘুরতে যাবি। আমি যাব না। কেন যাবি না? আম্মু তো বাড়িতে নেই, আর দুপুরে লাঞ্চ করতে হবে, এই জন্য গিয়ে রান্না করব। তুই কেন এই অবস্থায় রান্না করবি? আমি তোকে লাঞ্চ করাবো। এখন তুই আমার সাথে ঘুরতে যাবি। কি আর করার, যেতে তো হবেই। তারপর একটা রিক্সা করে রুবাইয়া আপুর সাথে ঘুরতে গেলাম। আর অনেকক্ষণ ঘোরার পর একটা ফুচকার দোকানের সামনে রিক্সা থামতে বলল। আমরা রিক্সা থেকে নেমে ফুচকার দোকানের সামনে গেলাম আর 2টা ফুচকার অর্ডার করলাম। কিছুক্ষণ পরে ফুচকা চলে আসলো। তারপর ফুচকা খেতে গিয়ে আরেক বিপদ, আমার তো হাত কাটা, আমি তো খেতে পারবো না। তোর হাত কাটা তো কি হয়েছে? আমি তো আছি। তুমি আছো মানে? আমি তোকে খাইয়ে দিব। তুমি খাবে না? খাবো তো। তুই কি এখন এই 2 প্লেট ফুচকা খাবি? আমি কি সেটা বলেছি? না, তবু আমি মনে করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটা খাবে আর আমাকে আরেকটা থেকে খাইয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা খাবে আর আমাকে আরেকটা থেকে খাইয়ে দিবে। ওকে। তারপর রুবাইয়া আপু আমাকে ফুচকা খাইয়ে দিল আর নিজেই খেলো। তারপর আবারও আমি আর আপু আবার রিক্সাতে ঘুরতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা পার্কের সামনে রিক্সা দাঁড়ালো আর আমরা রিক্সা থেকে নেমে পার্কের ভিতরে গেলাম। পার্কের চারিদিকে তাকিয়ে দেখি সব কাপলরা বসে আছে। আমরা একটা বেঞ্চের উপর বসলাম। 2 জন চুপ করে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে রুবাইয়া আপু বলতে লাগলো, আচ্ছা পিচ্চি, তুই কি কাউকে কখনো ভালোবেসেছিস? আপু, আমি তো কালকে তোমাকে বললাম আমি কাউকে ভালোবাসি না। ও আচ্ছা, তুই আজকে থেকে আপু বলবি না। কেন? জানি না, কিন্তু তুই আপু বলতে পারবি না। ওকে, ট্রাই করব। আচ্ছা চল, এখন যেতে হবে। ওকে চলো। তারপর আমরা পার্ক থেকে বের হলাম আর একটা রিক্সা ডেকে নিলাম।
তারপর একটা রেস্টুরেন্টে গেলাম আর গিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টা পরে রুবাইয়া আসলো পড়ানোর জন্য। দরজায় কলিং বেলটা বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম আর রুবাইয়া আপু ভিতরে আসলো। তারপর রুমে গিয়ে পড়তে বসলাম। আজকে আপুকে একটু অন্যরকম লাগছে, কারণ আপু আজকে নীল রঙের একটা 3 পিস পরে এসেছে, তাও আমার ফেভারিট কালার। আমি তো পড়া বাদ দিয়ে আপুর দিকে তাকিয়ে রয়েছি। আমার এমন অবস্থা দেখে আপু একটু লজ্জা পাচ্ছে, কিন্তু আমাকে কিছু বলছে না। অন্যদিন হলে পিটিয়ে আধা মরা করতো, কিন্তু আজকে এমন কোনো কিছু করছে না। আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, রুবাইয়া আমাকে ভালোবেসে ফেলেনি তো? না না, আমি এটা কি ভাবছি? এটা হতে পারে না। হয়তো আপুর কোনো ভাই নেই, তাই আমাকে এমন করছে। এই 2 দিন কি হলো কিছুই বুঝতে পারছি না। আমি একটা ইংলিশ বুঝতে পারছিলাম না, তাই আপুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ আমি আপু বলতেই রুবাইয়া আমাকে ঠাস করে একটা চড় মারলো। বিষয়টা কি হলো আমি বুঝতে পারলাম না, তাই আমি আবারও আপুকে জিজ্ঞাসা করলাম, আপু আমাকে মারলে কেন? আবার আপু? তোকে না বলছি তুই আমাকে আপু বলবি না। তো কি বলবো? আর তুমি তো আমার বড়। বড় তো কি হয়েছে, আমি তোকে আমার নাম ধরে ডাকতে বলছি, তুই আমার নাম ধরে ডাকবি। লোকে কি বলবে? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, তোকে যেটা বলছি সেটা করবি। আচ্ছা, চেষ্টা করব। মনে থাকে যেন, আর যদি একবারও আপু বলেছিস তো তোর বুঝাবো আমি কি। বললাম তো চেষ্টা করব। আচ্ছা, আজকে আর পড়াবো না, চল কোথাও থেকে ঘুরে আসি। আপু বলার সাথে সাথে আবারও একটা চড় খেলাম। আবার আপু বলেছিস? পুরাতন অভ্যাস সহজে কি যায়? তুই এখন আমার নাম জপ কর। কিভাবে? এখন 10 বার আমার নাম ধরে ডাকবি, ঠিক এইভাবে, রুবাইয়া রুবাইয়া রুবাইয়া। ওকে, রুবাইয়া 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 রুবাইয়া। ওকে, এইবার চল। কোথায়? এত প্রশ্ন করিস কেন, আমি যেতে বলছি যাবি। ওকে, তুই 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসি। তারপর আপুর সাথে ঘুরতে বের হলাম। নদীর পাড় দিয়ে হাঁটছি, কেউ কোনো কথা বলছি না, চুপ করে হাঁটছি, কোনো কথা বলছি না। হঠাৎ রুবাইয়া নীরবতা ভেঙে বলল, আচ্ছা, আমাদের অন্য কেউ দেখলে কি মনে করবে? কি মনে করবে? এইটাই ভাববে যে একটা ছেলে আর একটা মেয়ে যাচ্ছে। ও, তারপর নদীর পাড়ে কিছুক্ষণ থাকলাম, সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকলাম। তারপর বাড়িতে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। প্রায় 10:30 দিকে রুবাইয়া আমার খাবার নিয়ে আসলো আর খাবারগুলো রেখে চলে গেল। আমি পড়া শেষ করে ডিনার করে শুয়ে পড়লাম। আজকে অনেক টায়ার্ড, তাই ফেসবুকিং করলাম না। সকালে ঘুমের মধ্যে আছি এমন সময় ভূমিকম্প শুরু হয়েছে। আমি তাড়াতাড়ি উঠেই দৌড় দিতে যাব, তখন মনে পড়লো এইটা তো ভূমিকম্প না, এটা তো আমার ফোনের ভাইব্রেশন। তারপর নিজের মাথায় চড় দিলাম আর ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি রুবাইয়া ফোন দিছে। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে রুবাইয়া বলতে লাগলো, এই যে শোনো, তুমি এক্ষুনি কলেজে মাঠে আসো। কেন? কেন আবার? তোমার সাথে ঘুরতে যাব। এত ঘুরতে যেতে পারবো না। আর এত ঘোরা কিসের? এই, তুমি এমন করছো কেন? চুপচাপ কলেজে আসো। ভালো লাগছে না। ওই, তুই চুপ করে এক্ষুনি আসবি, নয়তো তোর অবস্থা কি যে পরিমাণ খারাপ হবে। ওই ওই, খালি হুমকি দেন কেন? খালি কথায় কথায় হুমকি। দিব না তো ভালোই ভালোই চলে আসো। আচ্ছা, আসতেছি। কি আর করার, ইচ্ছা না থাকলেও যেতে হবে। কলেজে গিয়ে দেখি রুবাইয়া আপু আগে থেকেই বসে আছে। আর আজকে একদমই অন্যরকম লাগছে, কারণ রুবাইয়া আপু আজকে আমার প্রিয় রং নীল রঙের শাড়ি পরে এসেছে আর হাতে নীল রঙের কাচের চুড়ি। দেখতে মাশাআল্লাহ হেব্বি সুন্দর লাগছে। আমি সামনে যেতেই রুবাইয়া আপু বলে উঠল, আচ্ছা নয়ন, আমাকে আজকে কেমন লাগছে বলো তো? খুবই সুন্দর। সত্যি?
তোমার পছন্দ হয়েছে? এখানে আবার আমার পছন্দ না পছন্দ হবার কি আছে? আরে বোকা, যার জন্য এগুলো করেছি তার কেমন লাগছে সেটা জানতে হবে না? যার জন্য মানে? আর তোমার কি হয়েছে বলো তো? আমার সাথে এমন করছো কেন? এর আগে তো এমন করতে না, দেখা হলেই ঝগড়া হতো, তাহলে এখন এমন করছো কেন? আরে বোকা নাকি, আর তোমার সাথে ঝগড়া করব কেন? বোকাই। এবার বলো কার জন্য সেজেছো? আমার লজ্জা করে। আজব পাবলিক তো। আচ্ছা তুমি রাখো তোমার লজ্জা, আমি গেলাম। আজব বলো আর গুজব বলো, যাই বলো না কেন, আমার সত্যি লজ্জা লাগছে। তো তোমার আর বলতে হবে না, আমি গেলাম। এই না না, তুমি যাবা না, আসলে আমি তোমার জন্য এগুলো পড়েছি। আমার জন্য মানে? আমার জন্য তুমি কেন সাজতে যাবে? এই, তুমি কি কিছুই বুঝো না? না। সত্যি কিছু বুঝো না? না, আর বুঝলে কি আমি তোমার কাছে শুনতাম? সেটাও কথা, তাহলে শোনো। আমি তখন আমার একটা ফোন আসে আর আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। ফোনটা কার ছিল, কে ফোন করেছিল কিছুই জানে না রুবাইয়া। রুবাইয়া মন খারাপ করে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে আসতেই যেটা দেখে, রুবাইয়া গাড়িতে গিয়ে দেখে তার মামাতো বোন তাদের বাড়িতে এসেছে। রুবাইয়া তাকে পেয়ে তো মহা খুশি। আর আমার মা বাবা গ্রাম থেকে চলে এসেছে। আমার আম্মু ওই হাতের দিকে তাকিয়ে দেখে হাত কাটা। এইটা দেখে আম্মু বলতে লাগলো, নয়ন, হাত কাটলো কি করে? আম্মু পেঁয়াজ কাটতে গিয়ে। একটু সাবধানে তো করবি। তারপর আম্মু রুমে চলে গেল আর আমি ওখানে বসে রইলাম। সেদিন আর রুবাইয়া পড়াতে আসলো না। রুবাইয়া চিন্তায় পড়ে গেল, আমার কিছু হয়নি তো। রুনাইয়ার এমন চিন্তিত দেখে রুবাইয়ার বোন তাকে জিজ্ঞাসা করলো, কি রে আপু, এত চিন্তা করিস কাকে নিয়ে? আরে কই চিন্তা করি, আমি দেখতে পাচ্ছি তুই কিছু একটা চিন্তা করছিস, বল আমাকে। আরে কিছু না, বল তোর পড়াশোনা কেমন চলছে আর বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতে সবাই ভালো আছে আর আমার পড়াশোনা ভালো চলছে। গুড। রুবাইয়া আর রুনাইয়া বোন দুইজন গল্প করছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখন রুবাইয়া ওর বোনকে বলল, তুই একটু থাক, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? ওই পাশের বাড়ির আন্টির কাছে যাব, তুই থাক, আমি আসতেছি। ওকে, যাও। তারপর রুবাইয়া ওখান থেকে চলে আসলো। আর এদিকে সন্ধ্যার পরে আমি পড়ছিলাম। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আম্মু গিয়ে দরজা খুলে দিল আর রুবাইয়া রুমে ঢুকলো। আর আম্মুকে জিজ্ঞাসা করলো, আন্টি, নয়ন কই? তোর তো রুমে পড়ছে। কেন রে মা, নয়নকে আবার কিছু করেছে? আরে না আন্টি, আমি তো ওকে পড়াতে আসিনি, তাই এখন পড়াতে আসলাম। যা দেখ, ওর রুমেই পড়ছে। আচ্ছা। যা দেখ, ওর রুমেই পড়ছে। আচ্ছা। তারপর ওখান থেকে রুবাইয়া রুমে আসলো। রুমে এসে দেখে আমি পড়ছি। রুবাইয়া পেছন থেকে একটা চড় দিল আর বলল, কি রে, আজ সারাদিন দেখা করনি কেন? বাড়ি থেকে বের হয়নি তো। কেন, কি করেছিলে বাড়িতে? তেমন কিছু না, আম্মু তো গ্রামে গিয়েছিল, তাই একটু গল্প করছিলাম। ও, তো তুমি এখন আর এখানে কি মনে করে? আমার বরের কাছে আসবো, তাও কি বলে আসতে হবে? কি বিড়বিড় করছো? কেন আসতে পারি না? কেন পারবে না? পারো, কিন্তু তুমি তো এমন সময় আসো না, তাই বলছি আর কি। আচ্ছা নয়ন, ওই সময় কি ফোন দিয়েছিল? কোন সময়? আরে সকালে আমরা যখন দেখা করছিলাম। ও, তখন তো আম্মু ফোন দিয়েছিল।
আমাকে বলে আসতে পারতে। জানো আমি কত চিন্তায় ছিলাম। তুমি আমার জন্য চিন্তা করবে কেন? ও তুমি বুঝবে না। আচ্ছা তুমি পড়ো, আমি গেলাম। আজকে পড়াবে না? না তুমি পড়ো, আমি তোমার আম্মুর ওখানে আছি। আচ্ছা। তারপর ওখান থেকে রুবাইয়া চলে আসলো আর আম্মুর সাথে বসে গল্প করতে থাকলো। রাত প্রায় 10টার দিকে আম্মু খাইতে ডাকলো, আমি খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার পড়তে বসলাম, কিছু পড়া বাকি ছিল তাই। তারপর পড়া শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেল, তাই ফেসবুকিং না করেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু রান্না করছে। এইটা দেখে আমারও কেমন যেন রান্না করার শখ হলো, তাই আম্মুকে বললাম, আম্মু আমিও একটু কিছু রান্না করি। তুই আবার কি রান্না করবি? পায়েস রান্না করি। আচ্ছা করছি, এখন নাস্তা খেয়ে নে। তারপর নাস্তাকে চলে গেলাম কিচেন রুমে পায়েস রান্না করতে। তারপর পায়েস রান্না করলাম, একবারও চেখে দেখিনি কিছু কেমন হয়েছে। রান্না শেষ করে আব্বু আম্মু বসে আছে, তাদের কাছে নিয়ে গেলাম। এমন সময় কলিং বেল বাজলো, আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজার ওপাশে রুবাইয়া দাঁড়িয়ে আছে। তখন রুবাইয়াকে দেখে বলতে লাগলাম, আরে তুমি, আসো আসো, ভিতরে আছো। আর তোমার সাথে ওইটাকে? এটা হলো আমার মামাতো বোন, ওর নাম লিলি। লিলি আয় ভিতরে। তারপর ওরা ভিতরে ঢুকলো আর আমি দরজা বন্ধ করে তাদের ওখানে আসলাম। তারপর রুবাইয়া তার মামাতো বোনকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবাইকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা তোমরা পায়েস খাইতে থাকো, আমি আসতেছি। বলে ওখান থেকে ওয়াশরুমে চলে গেলাম। আম্মু সবাইকে পায়েস বেড়ে দিল। রুবাইয়া 1 চামচ খেয়েই ওয়াশরুমে চলে গেল। রুবাইয়া দৌড়ে এসে দরজা ধাক্কাতে থাকে। আমি দরজা খুলতেই রুবাইয়া ওয়াশরুমে ঢুকে আমাকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকলাম। পায়েসে যে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি, আসলে প্রথমবার বানিয়েছি। তারপর আব্বু বলতে লাগলো, দিন দিন একটা বাঁদরের হাড্ডি হচ্ছে। সরি, আমার জন্য এমন পায়েস খেতে হলো। ঠিক আছে। আচ্ছা বিকালে রেডি থাকিস। ঠিক আছে। না মানে কি জন্যে? তোকে আর নীলিমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। কেন? কেন মানে তুই আমাদের সাথে যাবি। যাব না। কিছু বলছিস? আরে বলছি যাব না কেন, অবশ্যই যাব। গুড বয়। আমি নীলিমার দিকে তাকিয়ে দেখি নীলিমা মিট মিট করে হাসতেছে। এইদিকে আমার তো রাগ হচ্ছে। রুবাইয়া আর নীলিমা চলে গেল। বিকেলে রুবাইয়া রেডি হয়ে এসে আমার বাসায় আসে। আমার রুমে গিয়ে দেখে নাক ডাকার আওয়াজ। কি হলো, এমন আওয়াজ কোথা থেকে আসছে? রুবাইয়া বিছানার কাছে গিয়ে কম্বল সরিয়ে দেখে আমি আরামসে ঘুমাচ্ছি। রুবাইয়া সেকেন্ডের মধ্যে রেগে গিয়ে এক টানে আমাকে বিছানা থেকে নামিয়ে দেয়। কি 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 হলো? ভূমিকম্প? ভূমিকম্প না, আমি উপরে তাকিয়ে দেখি, বাহ, আমার বাসায় ডানাকাটা পড়ে আসলো কোথা থেকে? ফাজিল, ভালো করে তাকা, এটা আমি। চোখ ডলতে থাকে। অনলি 5 মিনিট সময় দিলাম, এর মাঝে যদি রেডি না হোস তাহলে বুঝবি। আচ্ছা, কোনো মতে দ্রুত 5 মিনিটে রেডি হয়ে নেই। এরপর আমি আর রুবাইয়া একটা রিক্সা আর নীলিমা অন্য একটা রিক্সা করে নিয়ে প্রথমে পার্কে গেলাম। দেন শপিংয়ে নিয়ে এসে আসল বাসটা দেয়। টানা 2.5 ঘন্টা শপিং করিয়ে আমার 12টা বাজিয়ে দেয়। রুবাইয়ার শপিংয়ের সাথে নীলিমাও শপিং করে। রুবাইয়া আর নীলিমার চোখ ফাঁকি দিয়ে আমি নীল রঙের একটা শাড়ি কিনে নেই রুবাইয়ার জন্য। এরপর রাতে বাড়ি ফিরে যাই। রাতে শুয়ে ভাবতে থাকি, সারাদিনের কথা ভাবতে থাকি। আমি বুঝতে পারছি আমি রুবাইয়াকে ভালোবেসে ফেলেছি। তাই এক কঠিন সিদ্ধান্ত নিলাম, রুবাইয়াকে প্রপোজ করলে কেমন হয়। যা হবে দেখা যাবে পরে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এইভাবে যাচ্ছিল আমাদের দিনগুলি। রুবাইয়া আমাকে অনেক কেয়ার করে আর আমি রুবাইয়াকে লাইক করি, কিন্তু মনের কথা কি করে বলবো সেটাই বুঝতে পারি না। দেখতে দেখতে 15-20 দিন হয়ে গেল। নীলিমা ও তাদের বাড়িতে চলে গেল। নীলিমা ভালো একটা মেয়ে ছিল, অনেক মিশুক, সবাইকে খুব তাড়াতাড়ি ফ্রেন্ড বানিয়ে নিতে পারে। হঠাৎ একদিন রাতে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো যে রুবাইয়াকে প্রপোজ করেই দেখি কি হয়। তা ঠিক করলাম কালকে রুবাইয়াকে প্রপোজ করব, কিন্তু কিভাবে করব এটা চিন্তা করেই পাচ্ছিলাম না। তারপর মনে পড়লো আমার কাছে তো রুবাইয়ার পছন্দের শাড়ি আছে, ওটাই দিয়ে করব বলে রাতে ঘুমিয়ে গেলাম। সকালে আজ অন্য দিনের চেয়ে খুব বেশি প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর ব্যাগে রুবাইয়ার জন্য পছন্দ করা সেই শাড়িটা নিয়ে নেই। অন্যদিকে রুবাইয়াকে যে ছেলে প্রপোজ করেছিল সে
মানে তানভীর রুবাইয়াকে অপমান করার জন্য নতুন ফাঁদ তৈরি করে। রুবাইয়া কলেজে তার বান্ধবীদের সাথে ঢুকতেই, কি ম্যাডাম, আপনার সেই পিচ্চি বয়ফ্রেন্ড কোথায়? আর ম্যাডাম, আপনার আর এই পিচ্চিটাদের মাঝে কিছু হয়েছে নাকি? শাট আপ, একটাও ফাউল কথা বলবে না, নইলে কিন্তু প্রিন্সিপালের কাছে বিচার দেব। আরে আরে যাও, যা পারো তাই করো। সত্যি বলতে তো ফুলের গায়েও খোঁচা লাগে। কলেজে যেতে আরো কয়েকজন একইভাবে রুবাইয়াকে খোঁচা দিতে থাকে। পুরো কলেজে তানভীর এসব কথা ছড়িয়ে দেয়। যে দেখতে সেই রুবাইয়াকে জিজ্ঞেস করছে, কেউ আবার খোঁটা দিচ্ছে। এইসব শুনতে শুনতে রুবাইয়া প্রচন্ড রেগে যায়। ওইদিকে আমি এই সব কিছু আমার অজানা। আমি তো রুবাইয়াকে কলেজে খুঁজছিলাম প্রপোজের জন্য। রুবাইয়াকে দেখে, ওই তো রুবাইয়া, এবার যাই, আমাকে পারতেই হবে। আমি রুবাইয়ার পেছনে দাঁড়িয়ে হাঁটু কেড়ে বসে পড়লাম। রুবাইয়াকে ডাকলাম। রুবাইয়া পেছনে ফিরে তাকালো। রুবাইয়া, আমি তোমাকে ভালোবাসি। রুবাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমায় গ্রহণ করবে? অনেকটা চিৎকার করে এই বলে ফুলটা বাড়িয়ে দেই। রুবাইয়া তো এমনিই রেগেছিল, কিন্তু আমার কাছ থেকে এই অনাকাঙ্ক্ষিত এই কাজে রুবাইয়া প্রচন্ড রেগে যায়। সেই রাগের কারণে সবার সামনে দুই গালে দুইবার করে 4টে থাপ্পড় মারে। কি পেয়েছিস কি তুই? একটু ভালোভাবে কথা বললাম, একটু পাশে থাকার সুযোগ দিলাম, অমনি এসে পড়লি প্রপোজ করতে। আমি তোর বড় হই না? তুই কোন সাহসে আসছিস আমায় প্রপোজ করতে? তোকে ভালো ভাবছিলাম, কিন্তু তুই অন্য সব ছ্যাঁচড়া ছেলেদের মতো বের হলি। ছি নয়ন, ফার্দার তোর এই চেহারা আমায় আর দেখাবি না, যা এখান থেকে। আমি নিশ্চুপে মাথা নিচু করে শুধু শুনেই গেলাম। সবার সামনে এই অপমান? না, আসবো না, আর কখনো আসবো না তার চোখের সামনে। চোখ থেকে অঝরে পানি ঝরছিল। সেখানে আর এক মুহূর্ত না থেকে চলে গেলাম। তারপর ওখান থেকে রুবাইয়া পরে বাড়িতে ফিরে আসে। ওই দিন রুবাইয়া আমাকে আর দেখতে পাইনি। এভাবে 5-6 দিন কেটে গেল। আর এই 5-6 দিন রুবাইয়াকে আমি দেখি আর রুবাইয়া আমাকে দেখেনি। এইভাবে 7-8 দিন কাটার পর রুবাইয়া অনুভব করতে পারছে তার যেন কিছু একটা নেই, যেন একটা কিছু খালি ফাঁকা রয়েছে। সবাই থাকা সত্ত্বেও একা ফিল করতে থাকে। সারাটা দিন তার শুধু কাটানো মুহূর্ত আর মিষ্টি ঝগড়া দৌড়াদৌড়ি সব তার স্মৃতিতে ভাসতে থাকে। রুবাইয়া আস্তে আস্তে বুঝতে পারছে যে আমার সাথে যা করা হয়েছে তা আসলে একদমই ঠিক হয়নি। বিকালে রুবাইয়া ছাদে উঠে এই আশায় যে আমি উঠলে আমাকে সরি বলে দেবে, কিন্তু বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আমি আসিনি। এখন রুবাইয়া তার বুকে অজানা এক কষ্ট অনুভব করতে থাকে। রুবাইয়া নয়নদের বাসায় আসে। দরজায় নক করলে নয়নের আম্মু দরজা খুলে দেয়। দরজা খুলতেই রুবাইয়া আম্মুকে প্রশ্ন করে, আন্টি, নয়ন কোথায়? আসলে মা, কি আসলে নয়ন নেই। নেই মানে কি? আসলে ও বাড়িতে নেই। ও আচ্ছা, বাইরে গিয়েছে, কখন আসবে? বাইরে না, সে তার মামার বাসায় গিয়েছে। কি, মামার বাসা? কবে? এই তো 8-9 দিন আগে। কেন, আর কবে আসবে? কি জানি, 8-9 দিন আগে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসে মন মরা হয়ে এসেই বলে এখানে আর থাকতে চায় না। এক প্রকার জেদ ধরে চলে গেল। আর কবে আসবে এই সম্পর্কে কিছু বলেনি। মা, তুই বাইরে দাঁড়িয়ে থাকবি, ভেতরে আয়। না আন্টি, এখন যাই, পরে আসবো। রুবাইয়া আর কিছু না বলে চলে যায়। রাতে রুবাইয়া নিজেও জানে না সে কেন এত কান্না করতে থাকে। তার কেন জানি আমাকে খুবই মনে পড়ছে। না, এখন আমাকেই কিছু করতে হবে। আমি নয়নকে আবার ফিরিয়ে আনবো। রুবাইয়া সারা রাত ঘুম নেই, কখন সে আমার কাছে যাবে। রাত যেন পার হতেই চাচ্ছে না, কোনো কিছুতে মন বসে না। রুবাইয়া সময় মতো খাওয়া দাওয়া করে না, নিজের কোনো খেয়াল রাখে না। রুবাইয়া শুধু একটাই চিন্তা, কি করে আমাকে তার কাছে নিয়ে আসবে, কি করলে আবারও আমি তার কাছে আসব। এইসব ভাবতে ভাবতে পূব আকাশে সূর্য উদয় হলো। কি মিষ্টি একটা সকাল, কিন্তু রুবাইয়ার কোনো কিছু মনে হচ্ছে না। তার একটাই চিন্তা, কখন আমার কাছে আসবে। সকালে রুবাইয়া রুম থেকে বের হতেই আবার যাই আমার বাসায়। বাসায় গিয়ে দরজাতে কলিং বেল বাজাতে থাকে। ওদিকে আমার আম্মু এত সকালে কে এলো এইসব ভাবতে ভাবতে এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই রুবাইয়াকে দেখে
রুবাইয়াকে দেখে আম্মু জিজ্ঞাসা করলো, কি রে মা, তুই এত সকালে বাসায়? সবাই ঠিক আছে তো? আন্টি আন্টি একটা কথা বলবো? হ্যাঁ বল। নয়নের মামার বাড়ির ঠিকানা পাওয়া যাবে? কেন? আর তুই নয়নের মামার বাড়ির ঠিকানা দিয়ে কি করবি? আমার নয়নের সাথে দেখা করাটা খুব দরকার। কেন রে মা, নয়ন কিছু করেছে? না, ও কিছু করেনি, যা করেছি সব আমি বলেই কান্না করে দিলাম। কি রে মা, তুই কাঁদিস কেন? তুই কি নয়নকে ভালোবাসিস? নিজের জীবনের থেকেও। নয়ন জানে সেটা? না। আচ্ছা, তুই ভেতরে আয়, আমি তার ঠিকানা দিচ্ছি। তারপর আম্মু রুবাইয়াকে আমার মামা বাড়ির ঠিকানাটা দেয়। ঠিকানা নিয়ে রুবাইয়া বেরিয়ে পড়ে। সারাটা পথ ধরে আমাকে ভেবে চলেছে। সময় যেন পার হচ্ছে না। 3 ঘন্টা পর পৌঁছে যায় রুবাইয়া। কিন্তু এই 3 ঘন্টা রুবাইয়ার কাছে 3 বছরের সমান মনে হয়েছে। রুবাইয়া বাসার সামনে এসে দরজায় নক। মামি গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই মামি এক অচেনা মেয়েকে দেখতে পেল। অচেনা মেয়েটি হচ্ছে রুবাইয়া। তাই মামি তাকে জিজ্ঞাসা করলো, কে তুমি মা, আর কাকে চাই? আমি নয়নের। না কিছু না, নয়ন আছে। হ্যাঁ আছে, কিন্তু কে তুমি? আন্টি আমাকে একটু নিয়ে যান না তার কাছে, তাহলে সব বুঝতে পারবেন। আচ্ছা আসো। তারপর রুবাইয়াকে রুমে নিয়ে যায় আমার মামি। কিন্তু আমি তখন রুমে ছিলাম না। তাই রুবাইয়া জিজ্ঞাসা করলো, কোথায় নয়ন? মনে হয় ছাদে আছে, তুমি গিয়ে দেখতে পাও, আমার কিছু কাজ বাকি আছে। আচ্ছা আন্টি, ধন্যবাদ। তারপর রুবাইয়া সিঁড়ি দিয়ে ছাদে ওঠা শুরু করলো। ছাদে উঠে পড়ে। ছাদে উঠে দেখে ছাদে কেউ নেই। আশা করেছিল ছাদে হয়তো সবার আগেই আমাকে দেখতে পাবে, কিন্তু নেই। রুবাইয়া ফিরে যেতে শুরু করে। তখনই মনে হয় সে কিছু শুনতে পায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে। শূন্যতায় ডুবে আছি এই আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। রুবাইয়া এই গানটি শুনতে পেয়ে থেমে যায়। তার বুঝতে আর বাকি নেই যে এটা কার গলা। রুবাইয়া উপরে ছাদে ওঠা শুরু করে। উঠে আমাকে উল্টো দিকে মুখ করে গিটার হাতে গান গাইতে অবস্থায় পায়। নয়ন। আমি থেমে যাই। আমার কাছে ভয়েসটা চেনা চেনা লাগছিল। পিছনে ঘুরে দেখি রুবাইয়া। বড় ধরনের শক খেলাম। উঠে দাঁড়িয়ে পড়ি। উপরের ছাদ থেকে নিচে নেমে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিলাম। ছাদ থেকে নেমে যাব তখনই রুবাইয়া ডাক দেয়, নয়ন দাঁড়া, দাঁড়া নয়ন। কি জন্য এসেছো এখানে? তুমি তো চেহারা দেখতে চাও না। চলেই তো আসলাম সেখান থেকে। নয়ন আসলে আই এম সরি, আমি রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ করেছি। নয়ন আই এম সরি, আমি রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ করে ফেলেছি। তুমি যা করেছো ঠিকই করেছো। আমার উচিত শিক্ষা হয়ে গেছে। নয়ন প্লিজ আমাকে মাফ করে দে। আমি কেন তোমাকে মাফ করব? তুমি তো কোনো ভুল করনি। ভুল আমি করেছি। আমি মাফ চাইছি। নয়ন প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে। আমার ক্ষমা করা বা না করা তাতে তোমার কি? রুবাইয়া নিশ্চুপ হয়ে যায়। রুবাইয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। তার কাছে এই প্রশ্নের উত্তর নেই। নয়ন কারণ আমি তোকে ভালোবাসি। আমি এটা শুনে থ হয়ে যাই। কিন্তু আমি বাসি না। প্লিজ আর এসো না। আর এখান থেকে চলে যাও। নয়ন প্লিজ প্লিজ। তারপর রুবাইয়া আর কোনো কথা বলে না। ওখান থেকে চলে আসে। আর রুবাইয়াও রাতে বাসায় ফিরে যায়। রুবাইয়া বাড়িতে ফিরে অঝরে কাঁদতে থাকে যে কান্না কেউ দেখতে পাচ্ছে না আল্লাহ ছাড়া। ভালোবাসা কি এতই অপরাধ? যাকে ভালোবাসলাম তাকেই পেলাম না। কি অপরাধ করেছি আমি, যার জন্য এত বড় শাস্তি দিচ্ছ আমাকে? এইভাবে দিনগুলি কাটতে থাকে। এদিকে আমারও আর ভালো লাগে না। আজ প্রায় 2 মাস হয়ে গেল। কারো কোনো খোঁজ নেই। রুবাইয়া নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে যাতে আমি তার কাছে ফিরে আসি, তার ভালোবাসা বুঝতে পারি। ঠিক মতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচেই কালো দাগ পড়ে গেছে। তবুও কোনো খেয়াল নেই। 2 মাস পরে রুবাইয়া এসা নামাজ পড়ে ছাদে গেল। রাতে রুবাইয়া ছাদে বসে নীরবে বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর তার পাশে কারো অস্তিত্ব টের পেল। রুবাইয়া মাথা উঠিয়ে দেখতে চায় কে আসলো তার পাশে বসে আছে। সে দেখতে পায় কেউ একজন বসে আছে, কিন্তু অন্ধকারের জন্য স্পষ্ট দেখতে পাচ্ছে না। কে? পিচ্চি। কে পিচ্ছি?
এই বাসায় আমি ছাড়া আর কয়টা পিচ্চি আছে? মানে? রুবাইয়া আরো কাছে এসে দেখতে পায় তার পাশে বসে আছি। তুই এখানে বলেই জড়িয়ে ধরে আমাকে, এমন ভাবে জড়িয়ে ধরেছে যে যদি ছেড়ে দেই তাহলে দূরে কোথাও চলে যাব। কোনো প্রবলেম? চলে যাব? একদম না। এক পা বাড়িয়েছিস তো পা ভেঙে দিব। কিন্তু কেন এসেছিস? তোমাকে কাদা অবস্থায় দেখতে। আমি মোটেও কাঁদছি না। ও আচ্ছা, তাহলে চোখটা পুরো ভেজা কেন? আর নিজের চেহারার কি অবস্থা করছো? ঠিক মতো খাওয়া দাওয়া করো না? আচ্ছা মানলাম আমি কাঁদছি, তার মানে এই না যে আমি তোর জন্য কাঁদছি। আর আমি খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার। আমি কখন বললাম যে আমার জন্য কাঁদছো? তার মানে কি সত্যি কাঁদছো আমার জন্য? ওকে, তোমার ব্যাপার, আমি কিছু বলবো না। মোটেও না। আচ্ছা থাকো, আমি আর কি করব, চলে যাই। এই কোথায় যাস? একদম যাবি না। কেন? তাতে তোমার সমস্যা কি? তুই যাবি না বলছি, তুই যেতে পারবি না। কি কারণে বলবা না যখন, তাহলে টাটা। খবরদার একদম পা বাড়াবি না, নইলে পা রেখে দিব। হ্যাঁ আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমার কাছে আটকে রাখতে চাই। তোর কোনো প্রবলেম? না না, আমার প্রবলেম হবে কেন? রাজি হবে তোর বাবা মা? তাদের তো কত আগে রাজি করে ফেলেছি। রাজি করে ফেলেছিস মানে কি বলতে চাইছিস? মানে বাবা মা আর আন্টিকে বলেছি তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও। তারা বলল পড়াশোনা শেষে বিয়ে করিয়ে দিবে। আমি তোকে কখনো বলেছি যে তোকে বিয়ে করতে চাই? আচ্ছা, তাইলে সবাইকে মানা করে দিয়ে আসি, আমি উঠে চলে যাব তখনই। এই পিচ্ছি, হুম ভালোবাসিস আমায়? হুম। শোন পিচ্ছি, আমার সারা জীবন ভালোবাসবি এইভাবে? হুম পাশে থাকবি? হুম। ওই কখন থেকে না হ্যাঁ শুরু করছিস? ভীত নাকি? না, কে বলছে আমি ভীতু? আমি কাউকে ভয় পাই নাকি? তাহলে আমাকে প্রপোজ কর। একবার তো করলাম, তার প্রতিদান তো পেলাম, আবার কি জন্য করব? না করলে কিন্তু মনে কর। পিছন থেকে ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসলাম। হবে কি আমার রাত জাগা পাখি? হবে আমার সারা জীবনের সাথী? দেবে কি রোজ তোমায় দেখার সুযোগটি? আর যাই হোক, আমি তোমায় ভালোবাসি। পিচ্ছি কোথাকার। দেব, আমিও তোকে ভালোবাসি। আর পিচ্ছি দেখো না, নইলে আসলে নিজেকে পিচ্ছি মনে হয়। তুই বুড়া হলেও পিচ্ছিটা ছাড়বো না। আর ফুল কোথা থেকে আনলি? কই থেকে আনবো? আবার তোমার ফুলের টপ থেকে? বলেই মুখে হাত রাখলাম। শয়তান, 6 মাস কষ্ট করে জাস্ট ফুল আসলো আর ওইটাও ছিঁড়ে ফেললি? তোকে না মানা করছি ফুল ছিঁড়তে? নিজের বরের জন্য একটু দোয়া করো। তোর বরের গোষ্ঠী কিলাই, আজকে তোরে আমি। আমি দৌড়, রুবাইয়াও পিছনে দৌড়। মাম্মি বাঁচাও। ওই তোর মাম্মি রাখ, দাঁড়া একবার। কেমন বিচার? নিজের প্রেমিককে এমন করে কেউ দৌড়ানি দেয়? কষ্টে তো কষ্টই থাকে, কিন্তু সেই কষ্টে অন্য কিছু ছোঁয়া মনে হয় যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়। আবার সকল কষ্টকেই তুচ্ছ মনে হয় যখন সেই কষ্ট দেবার মানুষটি ভালোবেসে জান বলে ডাকে।